Hey, welcome to Study IQ. So today we are going to cover in Bengali, বেঙ্গলের জন্য ওয়েস্ট বেঙ্গলের জন্য ওয়েস্ট বেঙ্গল যে কোনো এক্সামিনেশন যেগুলো আপকামিং স্পেশালি সিভিল সার্ভিস বা অন্যান্য এক্সামিনেশনের জন্য যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেকশন দ্যাট ইজ কল দ্য কারেন্ট অ্যাফেয়ার্স, রাইট? তো কারেন্ট অ্যাফেয়ার্সের আমরা আজকে যে ক্লাসটা করব তাতে আমরা কি কি কভার করব, আমরা ন্যাশনাল, ইন্টারন্যাশনাল এবং লোকাল তাতে যে এক্সামিনেশনে যে সমস্ত কোয়েশ্চেনগুলো মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের সঙ্গে আসে সেই সমস্তগুলোকে আজকে আমরা কভার করব। আজকে বেসিক্যালি আমরা কি করতে চলেছি, আমরা এপ্রিল 2021 এপ্রিল 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কভার করব এবং বেসিক্যালি আমাদের লক্ষ্য এটা যাতে ওয়েস্ট বেঙ্গলের যারা বেঙ্গলি স্টুডেন্ট আছে তাদের জন্য এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হয়ে ওঠে এবং তার সাথে সাথে তারাও যাতে সুবিধা পায় সেই কারণে যেমন তোমরা আগে বলেছিলে যে ইউ নিড দ্য কন্টেন্ট ইন bilingual, so we are going to cover this class in Bengali and English in the both of the languages. So before that, don't forget to subscribe us on our YouTube channel, which is Study IQ Education. And with that, if you want to follow us on the Facebook or Instagram or the Telegram channel or the Twitter, so you can just follow Study IQ or studyiq.education. So you will be at our platform. So now we will be start our first question. প্রথম প্রশ্নটাই অত্যন্ত জরুরি। আমরা জানি পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে প্রশ্নটা, এবং পশ্চিমবঙ্গের নির্বাচন এবছরের কতটা ইম্পর্টেন্ট ছিল। প্রায় একদম হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের মসনদে আবার পুনরায় যে পুরনো গভর্নমেন্ট ছিল তারাই আবার নিজের জায়গা পেয়েছে। এবং প্রশ্নটা হচ্ছে এটা, পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচনে কতগুলি পর্যায় ছিল? 5, 6, 7, 8 রাজ্য নির্বাচনে কতগুলি পর্যায়? সো ইন ইংলিশ, হাউ মেনি ফেজ ওয়ার বিন দেয়ার ইন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন? হাউ many phases were been there in the West Bengal state election? 5, 6, 7, 8. So the right answer is going to be 8. 8টি পর্যায়ে এই নির্বাচন করা হয়েছিল এবং এর পিছনে কারণ কি ছিল? জেনারেল ইলেকশন, যেটা লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন, এখানটা আমাদের একটু জানা দরকার যে অ্যাসেম্বলি ইলেকশন দুই রকমের হয়। বেসিক্যালি আমরা যদি পার্লামেন্ট নিয়ে কথা বলি, পার্লামেন্টে আমরা জানি দুটো কক্ষ থাকে, একটা হচ্ছে রাজ্যসভা আর একটা হচ্ছে বিধানসভা, রাইট, বা লোকসভা। তো এই লোকসভাটাই যখন আমাদের স্টেট লেভেলে হয় তখন এটাকে বলা হয় বিধানসভা, রাইট? যদিও এই দুটোর মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নেই, কারণ দুটোতে শুধু একটাই সম্পর্ক, এই দুটোতেই যারা মেম্বাররা সিলেক্টেড হয়ে যায় দে আর বিন সিলেক্টেড ফ্রম দ্য নর্মাল সিভিলিয়ান্স, কারণ ভোটাধিকারের মাধ্যমে, রাইট, ভোটিং প্রক্রিয়ার মাধ্যমে এইটা দেওয়া হয়, রাইট? এবং এর ফলে আরেকটা জিনিস জানার, যেমন এখানে উচ্চকক্ষ বা রাজ্যসভা আছে, কিছু কিছু স্টেট আছে যে স্টেটে এখনো অবধি দুসরা কক্ষ বা দ্বিতীয় কক্ষের আমরা জানতে পারি দ্য সেকেন্ড হাউস, দ্যাট ইজ কল দ্য বিধান পরিষদ বা বলা হয় বিধান পরিষদ, বা এইটা অ্যাকচুয়ালি দে আর বিন নমিনেটেড, যেখানে এখানটায় বিধানসভাতে যারা হয় তারা ইলেক্টেড বাই দ্য পিপল অফ ইন্ডিয়া অর দ্য পার্টিকুলার দ্য পিপল অফ স্টেট। তো এর মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যতে যেহেতু কনস্টিটিউয়েন্সি অনেক বড়, কত বড়, 292টি কনস্টিটিউয়েন্সি এখানে রয়েছে এবং তার মধ্যে 294টি কনস্টিটিউয়েন্সি, তার মধ্যে যে বেসিক্যালি যে 294টা টোটাল, এবং তার মধ্যে 292টি কনস্টিটিউয়েন্সির টোটাল যে ভোটিং হয়েছিল সেটা হচ্ছে 27শে মার্চের থেকে শুরু করে 29শে এপ্রিল অবধি হয়েছিল। বেসিক্যালি এটা করার কারণ কি, যাতে ভোটাধিকারের সমস্ত বিষয়বস্তুটা যাতে স্বচ্ছভাবে হয় এবং যতটা সম্ভব ঠিকঠাক ভাবে যেন পুরো প্রসিডিউরটা হয়। এই জন্য ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন কি করে, যত বেশি ফেজে এক্সামিনেশন মানে এই ভোটিং হয়, মানে বেসিক্যালি এটা এক্সামিনেশনই বলা যেতে পারে, যারা আমাদের পাবলিক, যারা প্রসিকিউটর, রাইট, যারা পাবলিকের যারা প্রেজেন্টার, যারা পাবলিককে প্রেজেন্ট করছে, তাদের ক্ষেত্রে যে ভোটিংটা করা হয় এটা যত বেশি ফেজে করা হয়, ব্যাসে খরচ অনেক বেশি হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এটা করার কারণ কি, যত বড় স্টেট যত বেশি কনস্টিটিউয়েন্সি, যাতে ভোটের সমস্ত বিষয়বস্তুটা যাতে ঠিকঠাক ক্ল্যারিটি পায়, ক্লিয়ার হয়, করাপশন ফ্রি হয়, সেই কারণে এই ধরনের প্র্যাকটিস করা। সো হাউ মেনি phases were there? The right answer is 8, right?
292টা কনস্টিটিউয়েন্সির মেইনলি ওই 27শে মার্চ থেকে 29শে এপ্রিল অব্দি 1 মাস অব্দি প্রায় চলেছে, কিন্তু যে দুটো কনস্টিটিউয়েন্সিতে বাদ ছিল সেটা পরবর্তীতে 16ই মেতে করানো হয়। নাও উই উইল মুভ টুয়ার্ডস আওয়ার নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্যাট? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ইয়েস ইট উইল বি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 2021-এর গ্লোবাল জেন্ডার গ্যাপ। গ্লোবাল জেন্ডার গ্যাপ মানে দ্য রেশিও অফ দ্য ফিমেল অ্যান্ড মেল, ঠিক আছে, দ্য রেশিও অফ দ্য ফিমেল অ্যান্ড মেল। গ্লোবাল জেন্ডার গ্যাপ অনুযায়ী দক্ষিণ এশিয়ার নিম্নোক্ত কোন রাজ্যটির অবস্থান বা কোন দেশটির অবস্থান সর্বোচ্চ? সব থেকে বেশি জেন্ডার গ্যাপ কাদের মধ্যে রয়েছে? এবার বেসিক্যালি যদি আমরা ইংলিশেও দেখে নেব, অ্যাকর্ডিং টু দ্য 2021 গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। সো গ্লোবাল জেন্ডার গ্যাপ এটা কারা রিপোর্টটা তৈরি করে? আমরা মনে রাখবো দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ঠিক আছে, এটা ভুলবো না। এর মধ্যে হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ ইন সাউথ এশিয়া হ্যাজ দ্য হাইয়েস্ট পজিশন? হাইয়েস্ট পজিশনে সব থেকে বেশি এটা কোথায়? গ্লোবাল জেন্ডার গ্যাপের যদি রিপোর্ট আমরা 2021 সালেরটা চেক করি তাহলে আমরা দেখতে পাবো ভারত 158টি দেশের মধ্যে 140তম স্থান দখল করেছে। মানে টোটাল এই যে লিস্টটা সেটা 158টা দেশের বেরিয়েছে, তার মধ্যে ইন্ডিয়ার পজিশন হচ্ছে 140। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তান এবং আফগানিস্তানই ভারতের পিছনে। মানে এই জেন্ডার গ্যাপটা অনেক বেশি কাদের মধ্যে? যে পাকিস্তান এবং আফগানিস্তানের ক্ষেত্রে দেখা গেছে। বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, নেপাল এরা ভারতের আগে করেছে। আমরা যদি অপশন দেখি তাহলে আফগানিস্তান, পাকিস্তান তো বেরিয়ে গেল, এবং ভারত যখন রয়েছে সর্বোচ্চ দেশে এই দক্ষিণ এশিয়ার মধ্যে, তো স্বাভাবিকভাবে আমরা ভারতকেও বাদ দিয়ে দিচ্ছি। তাহলে হোয়াট ইজ দ্য রাইট আনসার? ইজ বাংলাদেশ। দিস ইজ কল্ড দ্য এলিমিনেশন মেথড। কেমন করে আমরা বুঝলাম? আমরা যখন এটা মাথায় রাখলাম যে ভারতের থেকে আফগানিস্তান এবং পাকিস্তান পিছনে আছে, ভারতের থেকে পিছনে আছে মানে কি হয়ে গেল? ভারত অলসো ইন দ্য সেকশন 158টা দেশ আছে, তার মধ্যে 140তম, তার মানে ডেফিনেটলি এর ওপরেই হবে। তাহলে হুইচ ইজ been left out, that is Bangladesh. So the right answer is Bangladesh. তো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্পর্কে যদি আমরা একটুখানি জেনে নিই, যে বেসিক্যালি যদি আমরা এই স্টেটমেন্টগুলো দেখে দিই যে কার কত নাম্বার, যেমন ভারতের ক্ষেত্রে আমি কত বললাম, ইটস 140, রাইট? আফগানিস্তানের ক্ষেত্রে কত? আফগানিস্তান হচ্ছে 156। ইটস দ্য নেক্সট টু নেক্সট অফ দ্য লাস্ট ডিজিট বা লাস্ট নাম্বার। তার সাথে কোনটা? পাকিস্তান। পাকিস্তানের নাম্বার কত হয়েছে? 153, right? What is the number of Bangladesh? It's only 65. তো 65 এর এই যে গ্লোবাল জেন্ডার গ্যাপ মানে সব থেকে কম সংখ্যক গ্যাপ রয়েছে কাদের মধ্যে? দ্য রেশিও বিটুইন দ্য মেল অ্যান্ড ফিমেল, ঠিক আছে? সো এটা হচ্ছে বিষয়। এবং এখানে আমাদের একটা জিনিস এখানে পড়ার জন্য রয়েছে, দ্যাট ইজ হুইচ ইজ কল্ড ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এটা কি? এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ঠিক আছে? এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। কেন? বিকজ অফ দ্য পাবলিক অ্যান্ড প্রাইভেট কোঅপারেশন। পাবলিক কোঅপারেশন কবে এস্টাবলিশ হয়েছিল আমরা এটারও ডিটেলস জেনে নেব। 1971 ইজ দ্য টাইম অফ দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এবং এর হেডকোয়ার্টার কোথায় সেটাও জানবো, জেনেভা। আমরা জানি ম্যাক্সিমাম নাম্বার অফ দ্য হেডকোয়ার্টার আর সিচুয়েটেড ইন দ্য সুইজারল্যান্ডে, জেনেভাতে। এবং এছাড়াও ইট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইম্পার্শিয়াল অ্যান্ড নন টাইড টু এনি স্পেশাল ইন্টারেস্ট। মানে একটার সাথে কোনো রকম পলিটিক্যাল বা সোশ্যাল বা ইকোনমিক্যাল অ্যাফার্মেশনের কোনো সংযুক্তিকরণ এখানে নেই। সো দে আর ইন্ডিপেন্ডেন্ট। এবং এখানে যারা থাকে, দ্য ফোরাম অ্যাকচুয়ালি দ্যাট is effort to demonstrate entrepreneurship in the global public interest, ঠিক আছে? সো এই এছাড়াও মানে আমরা যেমন এখানে দেখলাম যে গ্লোবাল জেন্ডার গ্যাপের কথা বলা হচ্ছে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আর কি কি পাবলিশ করে? এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স, গ্লোবাল কম্পিটিটিভ রিপোর্ট। আমরা মনে রাখবো এখানে কি কি? এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স, আর কি করে? গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্ট। এই সমস্তগুলো কে পাবলিশ করে? দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ঠিক আছে? আমরা কিন্তু এটা ভুলবো না। এছাড়াও গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট, গ্লোবাল রিস্ক রিপোর্ট, গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম রিপোর্ট, দ্যাট অল কামস আন্ডার দিস পার্টিকুলার সেগমেন্ট অফ দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ওকে, লেটস মুভ টু আওয়ার নেক্সট কোয়েশ্চেন। 2021 সালের এপ্রিলে প্রকাশিত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের
বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে ভারতের অবস্থান কত? ওয়ার্ল্ড ফ্রিডম ইন্ডেক্সে ভারতের অবস্থান কত? ওয়ার্ল্ড ফ্রিডম ইন্ডেক্স। So now we have to understand what is called the World Press Freedom Index. Basically, press is always liable to give the better news for serving the news, the real news in front of the public, right? প্রেসের কাজ কি? প্রেসের কাজই হলো পাবলিকের সামনে সঠিকভাবে সঠিক নিউজকে উপস্থাপন করা, এবং তার জন্য প্রেসের হাতে কি দেওয়া থাকে? দ্য রাইট টু এক্সপ্রেস, রাইট টু এক্সপ্রেস দেয়ার ভিউ, রাইট? তাদের কি ভিউ, তাদের কি মেন্টালিটি বা তারা কিভাবে ভাবছে সেটার জন্য থাকে। কিন্তু এটার প্রতিও নজর রাখা হয় এবং দেখা হয় যে কোন প্রেস, কোন দেশের কোন প্রেস কত বেশি স্বাধীন, বা তাই সেই প্রেসের ওপর কতটা পলিটিক্যাল বায়াসনেস কাজ করে বা না করে, তার হিসেব করে ভারতের যে র্যাঙ্কিং এবছর প্রকাশিত হয়েছে, হোয়াট ইজ দ্য ইন্ডিয়াস পজিশন ইন দ্য ওয়ার্ল্ড ফ্রি মিডিয়া ইন্ডেক্স, পাবলিশড ইন এপ্রিল 2021। তো এপ্রিল 2021-এ এই প্রেস ফ্রিডম ইন্ডেক্সটা সামনে এসেছে এবং এতে ভারতের স্থান কত? সো দ্য রাইট আনসার ইজ 142 or 142, 142তম। সো দিস ইজ দ্য আনসার অফ দিস। Now we will move towards our next question. Okay, we will move towards our next question. নয়া দিল্লিতে আয়োজিত কোয়ালিয়ার্সের লেজার রেডিয়াল ইভেন্টে শীর্ষস্থান অর্জন করে নিম্নলিখিত কোন ভারতীয় মহিলা নাবিক অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করলেন? Which of the following first Indian woman sailor qualified for the Olympic by fishing top the lesser radial event of the Asian qualifiers in Oman? So what is the important thing we have to know here? First of all, what is called the laser radial event? So laser radial event এর কথা যদি আমরা বলি, অ্যাকচুয়ালি লেজার রেডিয়াল ইভেন্টের ক্ষেত্রে এটা হচ্ছে একটা সিঙ্গেল হ্যান্ডেড বোট, একটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি সেলিং একটা বোট যেটা একজন এটাকে চালায়, একজন চালিয়ে বেসিক্যালি এর আগে যতবার ইন্ডিয়া থেকে গেছে কোনো না কোনো ছেলে বা কোনো না কোনো পুরুষ সদস্য এর জন্য মনোনীত হয়েছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে কোনো মহিলা প্রথমবার এখানটাতে চান্স পেলেন, এবং এই লেজার রেডিয়াল ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার বোটস ইন দ্য ওয়ার্ল্ড। আর এখানে যে বোটের যে মানে বোর্ড অ্যাক্সেসিবিলিটি এবং এর যে সিম্পলিসিটি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি কামস ফরওয়ার্ড। এক্ষেত্রে এই বোটিং এর ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট হয়। এবং লেজার রেডিয়ালের কথা যদি বলি, ইট ইউজেস আ ফ্লেক্সিবল অ্যান্ড শর্ট লোয়ার মাস্ট with a sail area of 18% smaller than the laser standard. So what is the important thing here? এখানে যে বোটিংটা করা হয় সেই বোটিং এর ক্ষেত্রে দ্যাট অ্যাকচুয়ালি ভেরি মাচ ফ্লেক্সিবল অ্যান্ড শর্ট, ঠিক আছে? বাকি যে সেলিং গুলো করা হয় সেগুলো একটু বড় মাপের হয়, বাট ইন কেস অফ দ্য সেলার দিস ইজ কল দ্য লেজার রেডিয়াল ইভেন্টে এখানে যে লেসার হয় সেই লেসার অনেক ছোট হয়, মানে লেসার এই জন্য বলে বিকজ ইটস স্মলার, রাইট? অ্যান্ড এটা অলিম্পিকে 2008 সাল থেকে ইন্ট্রোডিউস করা হয়েছে। তো লেজার রেডিয়াল ইভেন্ট অলিম্পিকে কবে এসছে? 2008 থেকে। তাহলে এই বছর যে মহিলা, ভারতীয় মহিলা এই ইভেন্টের জন্য মনোনীত হয়েছে, হোয়াট ইজ হার নেম? সো দ্য অপশনস আর রেশমা নীলোফার নাহা, নেত্রা কুমারন, বর্ষা গৌতম, হর্ষিতা তোমা। Again I am saying রেশমা নীলোফার নাহা, নেত্রা কুমারন, বর্ষা গৌতম, হর্ষিতা তোমর, রাইট? সো দ্য রাইট আনসার ইজ দ্য নেত্রা কুমারন, ঠিক আছে? রাইট আনসার নেত্রা কুমারন। তিনি প্রথম ভারতীয় মহিলা সেলার কেন? বিকজ শি সেলস দ্য বোট। সো তিনি যে ওমানে এশিয়ান কোয়ালিফায়ার্সে নেমেছিলেন সেখানে তিনি তার প্রতিদ্বন্দ্বী থেকে 20 পয়েন্টের ব্যবধান করেন। সো ইন কেস অফ দ্য 20 পয়েন্ট তিনি জিতে যান। এবং তার আগে আবারও বলছি, এর আগেও ভারত থেকে যে কেউ হয়নি এমন নয়, এর আগেও 9 পিপল ওয়ার সিলেক্টেড ফর দিস। 2008-এর পর থেকে অলিম্পিকে 9 জন মানুষ এর ক্ষেত্রে সিলেক্ট হয়েছিল, কিন্তু নেত্রা প্রথম যিনি একজন আফ্রো এশিয়ান যোগ্যতাকারী হিসেবে, একজন মহিলা হিসেবে তিনি এখানে জিতেছেন, রাইট? নাও উই উইল মুভ টুয়ার্ডস আওয়ার নেক্সট কোয়েশ্চেন। এক দিবসীয় ক্রিকেটে গত শতকে সেরা ক্রিকেটার নির্বাচিত কে হয়েছেন? ওয়ান ডে ক্রিকেটের ক্ষেত্রে হু ওয়াজ নেম দ্য বেস্ট ক্রিকেটার অফ দ্য লাস্ট ডিকেড ইন ওয়ান ডে ক্রিকেট? সো দ্য অপশনস আর রোহিত শর্মা, বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, বাবর আজম।
again in English is the same. So the right answer is Virat Kohli. বিরাট কোহলি কিভাবে যে আইসিসির বিচারে গত দশকের সেরা পুরুষ ক্রিকেটার ও সেরা পুরুষ ওয়ানডে ক্রিকেটারের শিরোপাতে তিনি মানে প্রথমেই তিনি এটা জিতেছিলেন ফ্রম দ্য আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, রাইট? তো এর ক্ষেত্রে যখন বিরাট কোহলিকে প্রথমেই সেরা পুরুষ ক্রিকেটার ও সেরা পুরুষ ওয়ানডে ক্রিকেটার দেওয়া হয়েছিল, এইবার গত শতকের এক পুরো সেঞ্চুরি ধরা হচ্ছে সেরা ক্রিকেটার্স, ঠিক আছে? সো বিরাট কোহলি হ্যাজ ওয়ান দ্যাট পার্টিকুলার ডিস্টিংগুইশন, ঠিক আছে? এটা পেয়েছেন। 2021 সালের বিখ্যাত দেবী শঙ্কর অবস্থি পুরস্কারে হিন্দি গদ্য, সাংবাদিক এবং সমালোচক ড্যাশকে ভূষিত করা হয়েছে। কাকে ভূষিত করা হয়েছে দেবী শঙ্কর অবস্থি পুরস্কারের ক্ষেত্রে? হিন্দি প্রোজ জার্নালিস্ট এন্ড ক্রিটিক ড্যাশ হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড at the famous Devi Shankar Avasthi Award for 2021. Who has been selected for this? Ashutosh Bharadwaj, Arnab Goswami, Borkha Datta, Rajdeep Sardesai. If we know about this, then we always know this all are the very renowned people in the name of the journalism. Arnab Goswami, Ashutosh Bharadwaj, Borkha Datta, Rajdeep Sardesai. But here we need to know one thing. Devi Shankar Avasthi পুরস্কার এটি হিন্দি গদ্য, সাংবাদিক এবং সমালোচক এই পুরোটার ক্ষেত্রে দেওয়া হয়েছে। বেসিক্যালি পিতৃ স্লটার বা যাকে বাংলায় বলতে পারি আমরা পিতৃবধ, রাইট? এইটার দ্বারাই তিনি এই অনারটা পেয়েছেন। এন্ড হু ইজ দ্য পার্সন? দ্য রাইট আনসার ইজ নান আদার দেন অপশন নাম্বার এ, আশুতোষ ভরদ্বাজ। এই সম্মান তিনি বেসিক্যালি এর যে ইংলিশ নাম দেওয়া হয়েছে তার নাম দেওয়া হয়েছে দ্য ডেথ ট্র্যাপ। হিন্দিতে এর নাম কি দেওয়া হয়েছে? পিতৃ স্লটার, আর তার কাজের নাম হচ্ছে পিতৃ স্লটার, এবং যাকে বাংলায় বলা হয় যে পিতৃবধ। এবং আশুতোষ ভরদ্বাজের যে সিলেকশন হয়েছিল, সিলেকশন কমিটিতে কে ছিলেন? অশোক বাজপেয়ী, নন্দিকিশোর আচার্য, and Rajendra Kumar. Nandikishore Acharya and Rajendra Kumar. That is the thing. Now we will move towards our next question. Very interesting question. Porikha Jodha ba, who is the author of the Exam Warrior? We know from the last 1 year our examination pattern and our schooling and education has already just have shifted towards the online education. But still the people had the fear for the examination. তো কে এমন মানুষ যিনি এই পরীক্ষা যোদ্ধা বা এক্সাম ওয়ারিয়ার লিখেছিলেন, যেটা মূলত ছাত্রছাত্রীদের জন্য লেখা? কেন? প্রথমত তো তাদের মেন্টাল স্টেবিলিটি, রাইট? মেন্টাল স্টেবিলিটির ক্ষেত্রে বা তাদের কনসেন্ট্রেশন বৃদ্ধির ক্ষেত্রে, অথবা বিভিন্নভাবে মোটিভেশন পাওয়ার ক্ষেত্রে, অনুপ্রেরণা লাভ, এই সমস্তকে যেভাবে মোটিভেট করবে সেই অনুযায়ী কার লেখা হচ্ছে এক্সাম ওয়ারিয়ার। সো দ্য অপশনস আর নরেন্দ্র মোদী, অমিত শাহ, মমতা ব্যানার্জি, নাকি এদের কেউই নয়? সো দ্য রাইট আনসার ইজ নরেন্দ্র মোদী। দ্য ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হ্যাজ বিন authored this exam warrior, right? Next, move towards our next question. দেশের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক জোন হওয়ার কৃতিত্ব অর্জন কারা করলো? যে মানে দেশের যেখানে সমস্ত কাজটা পুরো জায়গাটাই ফুললি ইলেকট্রিক জোন, ক্রেডিটেড ফর দ্য বিং কান্ট্রিজ ফার্স্ট ফুললি ইলেকট্রিক জোন, যে সেকশনটা সম্পূর্ণভাবে বৈদ্যুতিক জোন হওয়ার কৃতিত্ব অর্জন করেছে সেটা কোনটা? ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে, পূর্ব কেন্দ্রীয় অঞ্চল, উত্তর অঞ্চল রেলওয়ে, পশ্চিমাঞ্চল রেলওয়ে। সো দিস ইজ লাইক region is called the railway region is about we are talking, and central West Central Railway Zone, Eastern Central Railway Zone, Northern Railway Zone or Western regions. So we have to understand what is it is been called. দেখো ইন্ডিয়ান রেলওয়েকে যখন বিভাগ করা হয় বা একে যখন ভাগ করা হয়, তো এখানে টোটাল অপারেশনাল জোন হিসেবে 18টা জোন পাওয়া যায়, ঠিক আছে? এখানে আমরা 4টে অপশন দিয়েছি, কিন্তু 18 জোনস আর দেয়ার ফর দ্য ইন্ডিয়ান রেলওয়ে। যেখানটায় কি রয়েছে? কলকাতার যে মেট্রো, কলকাতা মেট্রো, ঠিক আছে? কলকাতা মেট্রো ইজ অলসো কামস আন্ডার দিস জোন। এবং এখানে একটা জিনিস, যে এই জোন কিভাবে বিভক্ত? 70 ডিভিশনে বিভক্ত,
ঠিক আছে, 70 ডিভিশনে বিভক্ত। ইচ অফ দ্য ডিভিশন ইজ হেডেড বাই এ ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার, যে জেনারেল ম্যানেজার বা জিএম, ওই একটা সেকশনের একজন জিএম থাকে, তাকে তিনি রিপোর্ট করেন, এবং এরপরে একজন ডিআরএম থাকেন, তাকে অ্যাপয়েন্ট করা হয় এনি অফ দ্য 8 অর্গানাইজ সার্ভিস অফ রেলওয়ে। সেগুলো কি কি? ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস অ্যান্ড সিগন্যাল ইঞ্জিনিয়ার্স, ইন্ডিয়ান রেলওয়ে অ্যাকাউন্ট সার্ভিস, ইন্ডিয়ান রেলওয়ে পার্সোনাল সার্ভিস, ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস অফ ইঞ্জিনিয়ার্স, ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স, এছাড়াও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স, মানে এগুলো সমস্ত ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিসের আন্ডারে। ট্রাফিক সার্ভিস, এই এবং লাস্ট অফ অল ইন্ডিয়ান রেলওয়ে স্টোর সার্ভিস, এবং যার টেনিওর কি থাকে 3 বছরের থাকে। বাট এখানটায় আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে জোনগুলো, তার মধ্যে কোথাও কোথায় সেন্ট্রালি কিছুটা থাকে, যার মধ্যে সেন্ট্রালি যেটা ইলেকট্রিসিটি যার মধ্যে থাকে, বা যাকে হচ্ছে, কিন্তু এরকম পার্শিয়াল থাকে কোথাও কোথাও, সেখানে ডিজেল চালিত লাইন থাকে। কিন্তু এই ক্ষেত্রে যে জোনের কথা বলা হচ্ছে, যে কোন জোন যেটা সম্পূর্ণভাবে ওয়েস্ট সেন্ট্রাল জোনকে, মানে সম্পূর্ণভাবে একে কি করেছে, বৈদ্যুতিক জোন করেছে, দ্য রাইট আনসার ইজ ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে জোন। ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে জোন কি হয়েছে না, তো পুরোটাকেই সম্পূর্ণ বৈদ্যুতিক জোন করা হয়েছে। এবং ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায়, আমরা মনে রাখবো এটা জব্বলপুর। ঠিক আছে, জব্বলপুরে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে জোনের মেন হেড অফিস। নাও উই উইল মুভ টুয়ার্ডস আওয়ার নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইজ বাংলার দৈনিক সংবাদপত্র বর্তমানের কে প্রতিষ্ঠিতা? হু ইজ দ্য ফাউন্ডার অফ দ্য বেঙ্গলস ডেইলি নিউজ পেপার বর্তমান? ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট? বিকজ রিসেন্টলি মমতা ব্যানার্জি ইএম বাইপাসে একটি মিউজিয়ামের উদ্বোধন করেন, এবং সেই ব্যক্তির নামে, যিনি এর প্রতিষ্ঠাতা, তার নামে এই মিউজিয়ামটি উদ্ঘাটন হয়েছে। এবং এই অপশনগুলো আমরা দেখবো, বরুণ সেনগুপ্ত, আশুতোষ মুখার্জি, বীরেন ভদ্র, তাদের কেউই নয়। সো দ্য রাইট আনসার ইজ ডেফিনেটলি দ্য ফার্স্ট অপশন, হুইচ ইজ বরুণ সেনগুপ্ত। বরুণ সেনগুপ্ত, তিনি একটা টাইমে he is very prolific and very renowned journalist he was, and he is the founder of the magazine and also the newspaper, even also যেটা শারদ সংখ্যা বেরায়, অ্যানুয়াল স্পেশাল এডিশন বেরায়, and that is called বর্তমান। ঠিক আছে, সো দ্য নেক্সট কোয়েশ্চেন, 2021 বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম কি? 2021 সালে বিশ্ব স্বাস্থ্য দিবসের ওয়ার্ল্ড হেলথ ডে থিম কি ছিল? বিল্ডিং আ ফেয়ারার হেলথিয়ার ওয়ার্ল্ড, আই অ্যাম অ্যান্ড আই উইল, চুজ টু চ্যালেঞ্জ, নাকি নান অফ দ্য অ্যাবাভ, নাকি ওপরে কোনোটাই নয়? কেন এটাকে বাংলায় করা হয়নি? বিকজ ইটস আ থিম লাইন, সো উই ক্যান নট কনভার্ট ইট ইন্টু বেঙ্গলি, রাইট? আমরা থিম লাইনকে সবসময় ইংরাজিতেই দেখি, বাংলাতে আমরা তো মানে ইটস অল ওভার ইন্ডিয়া, মানে নট অনলি অল ওভার ইন্ডিয়া, ইট ইজ অল ওভার also the world, so we cannot just translate it, so we have kept it as it is. So আমরা এখানে প্রথম থেকে বলি, নান অফ দ্য অ্যাবাভ তো কোনোভাবেই নয়, এটা আমরা প্রথমেই বের করে দিচ্ছি। সো চুজ টু চ্যালেঞ্জ ওয়াজ দ্য থিম লাইন ফর বিশ্ব নারী দিবস বা ওয়ার্ল্ড উইমেন্স ডেতে যে থিম নেওয়া হয়েছে, সেটা হচ্ছে চুজ টু চ্যালেঞ্জ, ইন্টারন্যাশনাল উইমেন্স ডে ক্ষেত্রে। আর হচ্ছে আই অ্যাম অ্যান্ড আই উইল, এটা কেন? এটা হচ্ছে এম্পাওয়ারিং কল ফর পার্সোনাল কমিটমেন্ট দ্যাট চুজ টু চ্যালেঞ্জ, অ্যান্ড হুইচ ইজ বিন টেকেন অন দ্য ওয়ার্ল্ড ক্যান্সার ডে। এর আগের ক্লাসে আমরা জানি ফেব্রুয়ারি মাসে এর অনুষ্ঠান গেছে, ওয়ার্ল্ড ক্যান্সার ডে 2021, দ্যাট ইজ আই অ্যাম অ্যান্ড আই উইল। সো হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার হেয়ার? ওয়ার্ল্ড হেলথ ডে থিম ইন 2021 ওয়াজ বিল্ডিং এ ফেয়ারার অ্যান্ড হেলথিয়ার ওয়ার্ল্ড। ঠিক আছে, নাও উই উইল মুভ টুয়ার্ডস আওয়ার নেক্সট কোয়েশ্চেন। কিন্তু এর আগে আরেকটা জিনিস বলে দিই, ওয়ার্ল্ড হেলথ ডে কোথা থেকে করা হয়? এটা WHO বা হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের আন্ডারে এটা একটা বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপিত করা হয়। ওয়্যার ইজ দ্য হেডকোয়ার্টার? জেনেভাতে এর হেডকোয়ার্টার, রাইট? নাও উই উইল মুভ টুয়ার্ডস আওয়ার নেক্সট কোয়েশ্চেন। ভারতীয় সিনেমায় অনবদ্য অবদানের কারণে সিনেমা জগতের সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে 2019 পুরস্কারে কে সম্মানিত হয়েছেন? দাদা সাহেব ফালকে 2019-2020 কেন হয়নি? তার কারণ বিকজ অফ দ্য প্যান্ডেমিক, এভরিথিং ওয়াজ
back-footed, the highest honor of the film industry that is been honored with the award for the outstanding contribution to Indian cinema. Who is the person? Rajinikanth, Amitabh Bachchan, Bishwajit Chatterjee, Soumitra Chatterjee. So the right answer is Rajinikanth, A option. খ্যাতনামা ভারতীয় অভিনেতা রজনীকান্ত ভারতীয় সিনেমায় অনবদ্য অবদানের কারণে সিনেমা জগতের সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে 2019-এ ভূষিত হয়েছেন। তিনি 51তম ব্যক্তি হিসাবে হি ইজ দ্য 51st, ঠিক আছে, 51তম ব্যক্তি। এবং এখানে উল্লেখিত বাকি লোকেদের মধ্যে সৌমিত্র চ্যাটার্জি, অমিতাভ বচ্চন, দে অল হ্যাভ ওয়ান দ্য সেম প্রাইজ, রাইট? নাও 93তম অস্কারের সেরা ছবি কি ছিল? মানে এই বছর যে একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, 93rd বেস্ট মুভি ফর দ্য 93rd অস্কার ওয়াজ নোম্যাডল্যান্ড, অ্যানাদার রাউন্ড, সোল, প্রমিসিং ইয়াং ওমেন। So again, Nomadland, Another Round. So this is a Germany movie, so it has been like that. Soul, Promising Young Woman. সো এখানটা এটা আমরা বলার আগে প্রথমে আমরা জানিয়ে রাখি যে অস্কার ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ, ইটস এ ভেরি ফেভারিট সেকশন ফর দ্য এক্সামিনেশন পার্সপেক্টিভ, রাইট? যদি তোমাকে রেলে বা এসএসসি বা এসএসবি বা তোমার কোনো স্টেট লেভেল এক্সামিনেশন হয়, অস্কার ইজ ভেরি ইম্পর্টেন্ট হট টপিক ফর এনি কোয়েশ্চেন ইয়ার। তো এই ক্ষেত্রে আমরা একবার এটা একটু চেক করে নেব যে 93তম অস্কারের সেরা ছবি কি ছিল এবং সেরা অভিনেতাদের নামগুলো। যেমন এখানে রাইট আনসার ইজ নোম্যাডল্যান্ড, ইয়েস, দ্য বেস্ট মুভি হয়েছে নোম্যাডল্যান্ড। আচ্ছা, সেরা অভিনেতা অ্যান্টনি হপকিন্স হচ্ছে সেরা অভিনেতা পেয়েছেন। সেরা অভিনেত্রী পেয়েছেন ফ্রান্সিস ম্যাকডারমন্ড। সেরা সহায়ক অভিনেতা পেয়েছেন ড্যানিয়েল কালুয়াই। এছাড়াও সহায়ক অভিনেত্রী ছাড়াও এখানে আমরা বাকি যে মুভিগুলোর নাম দেখছি, অ্যানাদার রাউন্ডের ক্ষেত্রে বেসিক্যালি সেরা আন্তর্জাতিক, মানে আমরা জানি, আমরা মনে যদি করি সত্যজিৎ রায়ের সময় যেমন আমরা পথের পাঁচালী জিতেছিল, তাই না? সেটা হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে, আন্তর্জাতিক ফিচার ফিল্ম। অ্যানাদার রাউন্ড জার্মানি থেকে এইবার জিতেছে 2021 সালে 93তম অস্কার। এবং সেরা অভিযোজিত চিত্রনাট্য দ্য ফাদার, ক্রিস্টোফার হ্যাপটন এবং ফ্লোরিয়া জোনান। এবং এছাড়াও সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম হিসাবে পেয়েছে হচ্ছে সোল, এবং সেরা অরিজিনাল চিত্রনাট্য পেয়েছে প্রমিসিং ইয়াং ওমেন। So these all the details of the April যে আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্স, তার এটাই আমাদের জন্য যথেষ্ট ছিল। এবং yes, thank you very much for watching this video. Don't forget to subscribe and like, and if you have any queries regarding these classes, so don't forget to contact us on 9580048004 7291059476. If you have any other query regarding the Study IQ courses, you can also call at that number. Thank you very much, আর ঠিকঠাক করে পড়াশোনা করো, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে।